ওয়েলকাম টু ডব্লিউবিসিএস গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন দেখতে চলেছি ইউনিয়ন বাজেটের, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে এটার সম্পর্কে একটা ডিটেলসে ওভারভিউ দেখেছি। তো এখন আমরা আলোচনা করব ইম্পর্ট্যান্ট হাইলাইটস নিয়ে, অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স এই বাজেট থেকে, হ্যাঁ, যা জিজ্ঞেস করা যেতে পারে। তো সার্বিক বিষয় নিয়ে আমাদের এই ক্লাসে এখন আলোচনা হবে। ওকে, এবং এই ক্লাসের পিডিএফটা কোথায় পাওয়া যাবে? টেলিগ্রাম গ্রুপে পাওয়া যাবে। সো টেলিগ্রাম গ্রুপে এখনো যারা জয়েন করে নাও। এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া আছে। ওকে, বেশ, চলো এক এক করে পয়েন্ট বলবো, ওয়ান লাইনার হিসেবে করা আছে এখানে। যেমন বাজেট কি? বাজেট is an annual financial statement for a fixed period, usually a year, that outlines estimated income and expenditure. It is used as a tool for managing financial resources and achieving specific goals such as mobilization of resources and fiscal consolidation. অর্থাৎ এটা প্রিভিয়াস ক্লাসে আমি এটা আলোচনা করে দিয়েছি যে বাজেটটা কি, অর্থাৎ সরকারের আয় এবং সরকারের ব্যয়, এর তার একটা এস্টিমেট, তার একটা খসড়া, যেটা কিনা সরকার চেষ্টা করে ম্যানেজ করতে তার ফিনান্সিয়াল রিসোর্সকে, এবং সরকার কিছু স্পেসিফিক গোলস সেট করে সেই গোলটাকে অ্যাটেন্ড করতে। ওকে, ভেরি গুড। দ্য বাজেট ইজ আ ব্লুপ্রিন্ট ফর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার that is plans to impose taxes and other transactions that affect the economy and the lives of the citizens. Okay, according to Article 112 of the Indian Constitution, the Union budget for a specific financial year is called annual financial statement. অর্থাৎ কনস্টিটিউশনে কোথাও তো বাজেট কথাটা বলা নেই, তাই সেখানে বলা আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কথাটি রয়েছে। দ্য ন্যাশনাল বাজেট ইজ প্রিপেয়ার্ড বাই বাজেট ডিভিশন, অর্থাৎ আমি আগের দিন পড়িয়েছি যে বাজেট ডিভিশন এই বাজেটটাকে তৈরি করে। বাজেট ডিভিশন কোথায় আসে? আন্ডার ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের আন্ডারে আসে। সেটা কোথায় আসে? মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে আসে। ওকে, এবং এই পার্লামেন্টে বাজেট পেশ করা হয় কিসের জন্য? ডিসকাশন এবং সেটাকে অ্যাপ্রুভ করার জন্য। The budget is used as a tool to manage the financial resources of the country and to achieve the economic and social policies of the government. Okay, now interim budget বলে একটা কথা আছে। তো interim budget এই বছরে পেশ করা হয়েছিল। হ্যাঁ, সেটা ছিল কবে? সেটা ছিল হচ্ছে 1st of February 2024। ওকে, চলো। এবং এই ইন্টারিম বাজেট যখন পেশ করা হয় তার জন্য ইকোনমিক সার্ভেটা কবে এসেছিল? 31 জানুয়ারি। হ্যাঁ, 31 জানুয়ারি 2024 ইকোনমিক সার্ভে এসেছিল। আমি বলেছি যে বাজেট যেদিন পেশ করা হয় তার ঠিক তার আগের দিন ইকোনমিক সার্ভে রিলিজ করা হয়। ওকে, তো এখানে এই বিষয়গুলো আমি অলরেডি কালকে আলোচনা করে দিয়েছি। Interim budget is a statement of the government financial position and includes estimates of revenue and expenditure for the next financial year, but does not include any new policy announcements or proposed tax changes. Okay, now the finance minister who presented the budget the most times in India was Morarji Desai. এটা আমি আলোচনা করেছি যে মোরারজি দেশাই 10 বার বাজেট পেশ করেছিলেন। হ্যাঁ, হু প্রেজেন্টেড দ্য বাজেট 10 টাইমস। ওকে, এবং এমন একটা মনে রাখবে, প্রশ্ন জিজ্ঞেস করতে চাইলে এক্সামিনার করতেই পারে যে 1964 সালে এবং 1968 সালে তিনি যে বাজেট পেশ করেছিলেন সেটা তার জন্মদিনের দিনে করেছিলেন, অর্থাৎ 29 ফেব্রুয়ারি। হ্যাঁ, দুইবার, অর্থাৎ 2 বছর, এই দুটো বছরে 1964-68-তে তার জন্মদিনের দিন তিনি বাজেট পেশ করেছিলেন। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এটা আগের ক্লাসেও আমি বলেছিলাম যে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এই তিনজন যারা প্রাইম মিনিস্টার এবং একার সাথে তারা ফাইন্যান্স মিনিস্টার হওয়ার জন্য তারা কিন্তু বাজেট পেশ করেছেন। ওকে, বাজেট 1973-74-এর যে বাজেট, সেই বাজেটটাকে না ব্ল্যাক বাজেট বলা হয়। ভারতের ইতিহাসে ব্ল্যাক বাজেট কোনটাকে বলে না? 1973-74-এর ফিনান্সিয়াল ইয়ারে যে বাজেট পেশ করা হয়েছিল সেটাকে ব্ল্যাক বাজেট বলা হয়। কেন ব্ল্যাক বাজেট বলা হচ্ছে ওটাকে? কারণ ওই সময় ফিসকাল ডেফিসিট 550 কোটি টাকায় পৌঁছে গেছিল। ওকে, ফিসকাল ডেফিসিট কি জিনিস প্রিভিয়াস তোমার ক্লাসে আমি আলোচনা করে দিয়েছি একটু, বাকি তো চ্যানেলে প্লেলিস্টে যাও, ইকোনমিক্সের মধ্যে ওখানে সব করানো আছে এই বিষয়গুলো, ঠিক না? তো 550 কোটি সেই সময়ে মানে বিরাট একটা অ্যামাউন্ট হয়।
তারপরে আর ভেঙ্কটরমন অ্যান্ড প্রণব মুখার্জি, এই দুজন অর্থমন্ত্রী এমন যারা পরবর্তীকালে অ্যাজ আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসেবে কাজ করেছেন। ওকে, ভারতবর্ষে কর্পোরেট ট্যাক্স ইন্ট্রোডিউস করেছিলেন রাজীব গান্ধী 1987 সালে। 1987 সালে রাজীব গান্ধী প্রথম প্রধানমন্ত্রী যিনি ভারতবর্ষে কর্পোরেট ট্যাক্স প্রোভাইড করেছিলেন। কর্পোরেট ট্যাক্স কি জিনিস? কোনো কোম্পানি যখন কোনো প্রফিট আর্ন করে সেই প্রফিটের উপরে যে ট্যাক্সটা ইম্পোজ করা হয় সেটাকে বলা হয় কর্পোরেট ট্যাক্স। সেই কোম্পানি হতে পারে আমাদের ডোমেস্টিক বা হতে পারে ফরেন, অর্থাৎ দেশের ভেতরকার কোম্পানি বা বিদেশি কোম্পানি, যাই হোক না কেন দেশীয় কোম্পানির জন্য কর্পোরেট ট্যাক্সের রেট কম থাকে এবং বিদেশি কোম্পানিদের জন্য কর্পোরেট ট্যাক্স রেটটা বেশি থাকে। যেমন আমাদের ভারতবর্ষে এই যে বাজেট আমরা পেলাম 2024-25, এই বাজেটে একটা গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে যে সমস্ত ফরেন কোম্পানি আছে সেই সমস্ত ফরেন কোম্পানিগুলোর যে ট্যাক্স 40% ছিল সেই 40%টাকে কমিয়ে 35% করে দেওয়া হয়েছে কর্পোরেট ট্যাক্স। ওকে, এটা মাথায় রেখো, এটা অনলি ফর ফরেন কোম্পানিজ। বিকজ দেখো বিদেশি কোম্পানিগুলোকে যদি তুমি এখানে এসে করের বোঝা চাপিয়ে দাও তাহলে তারা এখানে আর ব্যবসা করবে না। তো যার কারণে যাতে ফরেন ইনভেস্টমেন্ট এখানে হয়, বিদেশি কোম্পানি যাতে ভারতে আসতে পারে, তার জন্য এই ট্যাক্সের ছাড়টা দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এই যে ইন্টারিম বাজেট কথাটা সবার প্রথম, অর্থাৎ অন্তরিম বাজেট, এই কথাটা সবার প্রথম কে ব্যবহার করেছিলেন বলতো? এটা ব্যবহার করেছিলেন সবার প্রথম হচ্ছে আর ষণ্মুখম চেট্টি। তার প্রথম যে ভারতবর্ষের আর ষণ্মুখম চেট্টি কে ছিলেন আমরা আলোচনা করেছি। আর ষণ্মুখম চেট্টি ছিলেন আমাদের ভারতবর্ষের প্রথম ফিনান্স মিনিস্টার। তো সেই কারণে তিনি যখন তার প্রথম বাজেট স্পিচ দেন 1948-49 বাজেট সেশনে, তখন তিনি এই ইন্টারিম বাজেট কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। দ্য ফার্স্ট বাজেট আন্ডার দ্য ব্রিটিশ ক্রাউন ওয়াজ প্রেজেন্টেড বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন অন 7th April 1860। একদম ঠিক, এটা আলোচনা হয়েছে আমার প্রিভিয়াস ক্লাস। তাহলে দেখবা প্রিভিয়াস ক্লাসে যা কিছু পড়ানো হয়েছে তারই একটা ওয়ান লাইনার্স হিসাবে, অর্থাৎ যেখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে সেখানে এটা দেওয়া হয়েছে। অর্থাৎ যখন 1857 সালের সিপাহী বিদ্রোহের পর যখন ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ ক্রাউনের আন্ডারে চলে যাচ্ছে, তখন এই 1860 সালের 7ই এপ্রিল ভারতের জন্য প্রথম বাজেট পেশ করা হয়। এবং তখন যিনি ফিনান্স মেম্বার ছিলেন, যিনি এই বাজেট পেশ করেছিলেন, তিনি ছিলেন হচ্ছে জেমস উইলসন। এই বাজেটটি পেশ করেছিলেন, মনে থাকবে, ভেরি গুড। কবে? 1860। বাজেট সিস্টেম ইন ইন্ডিয়া কোন ভাইসরয়ের সময় ইন্ট্রোডিউস হয়েছিল? মনে রাখবে, লর্ড ক্যানিং এর সময় বাজেট সিস্টেমটা বা বাজেটিং সিস্টেমটা ভারতবর্ষে ইন্ট্রোডিউসড হয় লর্ড ক্যানিং এর সময়। মনে রাখবে 2000 সাল পর্যন্ত বাজেট পেশ করা হতো সন্ধ্যা 5টায়। আবার বলছি, 2000 সাল পর্যন্ত বাজেট পেশ করা হতো সন্ধ্যা 5টায়। এবং 2001 সাল থেকে যখন অটল বিহারী বাজপেয়ী বা বিজেপি গভর্নমেন্ট যখন ফর্ম হয়েছিল সেই সময়, তখন তার অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্টের যিনি ফিনান্স মিনিস্টার ছিলেন যশবন্ত সিনহা, তিনি 2001 থেকে সকাল 11টার সময় বাজেট পেশ করার ট্র্যাডিশন চালু করেন। কিন্তু বাকি তার আগে এই 5টা থেকেই হতো। কেন 5টা হতো? দেখো, 1924 সালে স্যার ব্যাসিল ব্ল্যাকেট সবার প্রথমে ভারতবর্ষে বাজেট দেওয়া শুরু করেন। ওকে, নিয়মিত রূপে। এবং যেহেতু 5টা কেন, কারণ আমাদের ভারতবর্ষের সময়ের সাথে ইংল্যান্ডের সময়কে মিলিয়ে এই সন্ধ্যা 5টায় বাজেট পেশ করার একটা ব্যাপার ছিল। তো সেই সন্ধ্যা 5টার বাজেট পেশ যেটা শুরু হয়েছিল স্যার ব্যাসিল ব্ল্যাকেটের মাধ্যমে 1924 সালে, এবং সেটাকে রেকটিফাই করে 2001 সালে যশবন্ত সিনহা এই বাজেট পেশের সময়টাকে 11টায় করেছিল স্ট্যাটিক হিসেবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো, The first budget of Modi 3.0 government led by Prime Minister Narendra Modi is presented on 23rd July। অর্থাৎ আমি আগের দিন বলেছি যে এটা হচ্ছে 18th লোকসভা চলছে না, তো 18th লোকসভার প্রথম বাজেট মোদি গভর্নমেন্টের 3.0 ভার্সন, মানে এটা থার্ড টার্ম মোদি গভর্নমেন্টের। তো সেই মোদি গভর্নমেন্টের প্রথম থার্ড টার্মের বাজেট হচ্ছে 23শে জুলাই 2024 পেশ করা হয় নির্মলা সীতারামন। ওকে, সো অলরেডি উই হ্যাভ ডিসকাসড ইট। আচ্ছা, চলো, তাহলে এই যে বাজেটটা নিয়ে মোদি সরকারের মোট 11টি ফুল টাইম বাজেট চলে আসলো তার থার্ড টার্ম মিলিয়ে।
Nirmala Sitharaman has become the first finance minister to present the budget 7 times in a row. আমরা আলোচনা করেছি যে নির্মলা সীতারামন তিনি একটানা 7 বার ইন আ রো 7 বার তিনি বাজেট পেশ করলেন এবং তিনি ভারতবর্ষের মধ্যে প্রথম অর্থমন্ত্রী হয়ে গেলেন যিনি একটানা 7 বার বাজেট পেশ করেছেন। এবং যেহেতু এই গভর্নমেন্ট আরও চলবে 5 বছর, তাহলে মোটামুটি ধরো তার 12 বার তার বাজেট পেশ করতে হবে টোটাল। বোঝা গেল কি না? আচ্ছা, এর আগে মোরারজি দেশাই তিনি 10 বার বাজেট পেশ করেছিলেন এবং তিনি ইন আ রো 6 টাইমস বাজেট পেশ করেছিলেন। আচ্ছা, এই বাজেটের মধ্যে 9টা প্রায়োরিটিকে রাখা হয়েছে। আমি আগের দিন আলোচনা করেছিলাম কি কি সেগুলো না, প্রোডাক্টিভিটি অ্যান্ড রেজিলিয়েন্স ইন এগ্রিকালচার, এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলিং, ইনক্লুসিভ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল জাস্টিস, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস, আরবান ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি ইন্ডিপেন্ডেন্স, ইনোভেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর নেক্সট জেনারেশন রিফর্মস। এই 9টা প্রায়োরিটি এই বাজেটে গভর্নমেন্ট রেখেছে। ট্যাক্স রিভিশনের কথা যদি বলি, তাহলে এখানে ট্যাক্সের রেজিমকে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ যাদের ইনকাম 0 থেকে 3 লাখ পর্যন্ত পার অ্যানাম তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। যাদের ইনকাম 3 থেকে 7 লাখ তাদের 5% ট্যাক্স দিতে হবে। যাদের ইনকাম 7 থেকে 10 লাখ তাদের 10% ট্যাক্স দিতে হবে। যাদের ইনকাম 10 থেকে 12 তাদের 15% ট্যাক্স দিতে হবে। যাদের 12 থেকে 15 লাখ তাদের 20% ট্যাক্স দিতে হবে এবং 15 লাখের বেশি হলে তাকে 30% ট্যাক্স দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, এইখানে আগে কি করা হতো, ইনকাম ট্যাক্স থেকে 50,000 টাকা বাদ দিয়ে তারপর তার ইনকামের উপরে ট্যাক্স বসানো হতো। এখন এই 50,000-এর স্ল্যাবটাকে বাড়িয়ে 75,000 করা হয়েছে। মনে রেখো, তাহলে কি হতো, আগে মনে করো এক ব্যক্তির ইনকাম হচ্ছে 10 লাখ টাকা বা 5 লাখ টাকা ধরে নাও, তাহলে 5 লাখ টাকা থেকে তার ইনকাম থেকে 50,000 টাকা মাইনাস করা হতো। 50,000 টাকা মাইনাস করে 4.5 লাখ টাকার উপরে তার ট্যাক্স অ্যাপ্লাই করা হতো। বুঝতে পেরেছো কি বলেছি? কিন্তু সেই 50,000 টাকাটা এখন 75,000 করে দেওয়া হয়েছে, মানে ছাড়টা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর যারা পেনশন হোল্ডার্স আছে, পেনশন হোল্ডার্সদের আগে এরকম ছাড় ছিল 15,000 টাকা, এখন এই 15,000 টাকাকে বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। ওকে, এটা মনে রেখো। এবং ওভারঅল এই সমস্ত কিছু করে একজন ট্যাক্স পেয়ারের মোটামুটি 17,500 টাকার ফায়দা হচ্ছে। 17,500 টাকার ফায়দা তারা পাচ্ছে আর কি, আগের রেজিম থেকে এই রেজিমের তুলনা করলে এটা হয়। ওকে, চলো এবার কোন কোন সেক্টরে, গুরুত্বপূর্ণ কতগুলো সেক্টরে কিছু ইনভেস্টমেন্ট করা হয়েছে বা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যেমন এক্সপেন্ডিচার করা হবে মেজর সেক্টর, যেমন ডিফেন্সে 4,54,773 কোটি টাকা খরচ করা হবে। রুরাল ডেভেলপমেন্টের জন্য 2,65,808 কোটি টাকা খরচ করা হবে। এগ্রিকালচার আর অ্যালাইড অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেখানে 1,51,815 কোটি টাকা খরচ করা হবে। হোম অ্যাফেয়ার্সের ক্ষেত্রে 1,50,983 কোটি টাকা খরচ করা হবে এবং শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষা খাতে 1,25,638 কোটি টাকা খরচ করা হবে। সো এই কটা গুরুত্বপূর্ণ আছে, এগুলোকে একটু মনে রাখার চেষ্টা করো। ওকে, চলো। Finance Minister Nirmala Sitharaman kept financial year 2025 capital expenditure outlay changed at 11.11 lakh crore, maintaining a 16.9% increase from last year's revised estimate of 9.5 lakh crore. অর্থাৎ এই 2025 সালের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উপরে তার খরচ 11.11 লক্ষ কোটি টাকা করার কথা বলেছে, যেটা গত ফিনান্সিয়াল ইয়ারে 9.5 লাখ ক্রোড় ছিল, অর্থাৎ 16.9% ইনক্রিজ করা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এই ইনভেস্টমেন্ট। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের ওপরে করের বোঝা বাড়ানো হয়েছে, আগে ছিল 15%, এখন 20%। দেখো, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দেওয়ার প্রয়োজন, এটা ইনক্রিজ করার প্রয়োজন আছে, কারণ মার্কেটে ভলিটিলিটি এখানে বৃদ্ধি পায়। কারণ যারা শর্ট টার্ম ক্যাপিটাল ইনভেস্ট করে কোনো শেয়ার মার্কেটে, তাহলে তারা যখন প্রফিট হওয়ার সাথে সাথে যখন টাকা উইথড্র করে নেয়, তাহলে মার্কেটের মধ্যে একটা অস্থির অবস্থা তৈরি হয়, যার কারণে মানুষ যাতে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের জন্য, অর্থাৎ এই অ্যাসেট ক্রিয়েশনের জন্য যাতে মার্কেটের ভলাটিলিটি
রক্ষা করা যায়, সেই কারণে কিন্তু ট্যাক্সটাকে ইনক্রিজ করা হয়েছে 15% থেকে 20%। আর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের ক্ষেত্রে করা হয়েছে 10% থেকে বাড়িয়ে করা হয়েছে 12.5% করা হয়েছে। ওকে, ফিনান্সিয়াল অ্যাসেটের উপরে। এবার কথা হচ্ছে দাদা ক্যাপিটাল গেইন ট্যাক্স কি জিনিস? দেখো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি ক্লাসে পড়িয়ে রেখেছি, তবুও বলে দিচ্ছি। ক্যাপিটাল গেইন ট্যাক্স, মনে করো যে তুমি 2000 সালে একটা বাড়ি কিনেছিলে, সেই বাড়িটা মনে করো 10,000 টাকায় কিনেছিলে। ওকে, 10,000 টাকায় কিনেছিলে। এবার মনে করো এখন এই যে 2024 সালে এসে মনে করো সেই বাড়িটার দামই এখন হয়ে গেছে 1,00,000 টাকা। 1,00,000 টাকা হয়ে গেছে, তাহলে 10,000 টাকার বাড়ি এখন হয়ে গেছে 1,00,000 টাকা। তাহলে এই যে তুমি ইনকাম করলে, যে ইনকামটা তুমি করলে, অর্থাৎ 90,000 টাকা যে তুমি প্রফিট করলে, এটাকেই বলা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। ওকে, এটাকে বলে ক্যাপিটাল গেইন ট্যাক্স। ক্যাপিটাল গেইন ট্যাক্সের ক্ষেত্রে মনে রাখবা বেস ইয়ার করা হয়েছে 2000 সালকে বেস ইয়ার করা হয়েছে। আগে এর বেস ইয়ারটা ছিল হচ্ছে বেস ইয়ার ছিল 1971 সাল। 1971 সাল বেস ইয়ার ছিল, বুঝতে পারছো? কিন্তু এখন সেই ক্যাপিটাল গেইন ট্যাক্সের বেস ইয়ার করা হয়েছে 2000 সাল। ঠিক আছে, এটা কি জিনিস? আসলে বিষয়টা হচ্ছে, দেখো কেউ যদি 1971 সালে একটা প্রপার্টি কিনে আজকে বিক্রি করে, তাহলে মনে করো 1971 সালে যে প্রপার্টি 10 টাকায় পাওয়া যেত, আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রপার্টি কয়েক কোটি টাকায় বিক্রি হবে। তাহলে সেই ক্ষেত্রে তার যে হিউজ পরিমাণ প্রফিট হচ্ছে না, ক্যাপিটাল গেইন হচ্ছে, এই ক্ষেত্রে হিউজ পরিমাণ ট্যাক্স অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যে এই যে দেখো দাম বৃদ্ধির সাথে সাথে কি থাকে, বিভিন্ন ধরনের বিষয়গুলো তো যুক্ত থাকে। যেমন এখন আগে 10 টাকায় যে মাল পাওয়া যেত, এখন 1 কোটি টাকায় যে মাল পাওয়া যাচ্ছে, তার মানে এর মাঝখানে যে ইনফ্লেশন, সেটাও তো বৃদ্ধি পেয়েছে। তো সমস্ত কিছুকে মেনটেন করে, সমস্ত কিছুকে ক্যালকুলেট করে বেস ইয়ার ধরা হয়েছে 2000 সাল। জাস্ট এটুকুন মনে রাখো। ওকে, 1971কে সরিয়ে 2000 সাল করা হয়েছে। ওকে, ভেরি গুড। কাস্টম ডিউটিতে ছাড় দেওয়া হয়েছে, যেমন সোনা এবং রূপোতে 6%-এর কাস্টম ডিউটি ছাড় দেওয়া হয়েছে, প্লাটিনামে 6.4%-এর ছাড় দেওয়া হয়েছে, এবং যে সমস্ত আমাদের মানে অ্যাটমিক এনার্জির জন্য যে সমস্ত প্রোডাক্টগুলো বা এনার্জি সেক্টরে যে সমস্ত মেটেলগুলো বা যে সমস্ত এলিমেন্টগুলো গুরুত্বপূর্ণ, তাদের উপরে কাস্টম ডিউটি ছাড় দেওয়া হয়েছে, পুরো ছাড় দেওয়া হয়েছে। লিথিয়াম, কপার, কোবাল্ট এগুলোর উপরে কাস্টম ডিউটি কোনো থাকবে না, কাস্টম ডিউটি ছাড় দেওয়া হয়েছে এই বাজেটে। এক্সপেন্ডিচার ফর ফিনান্সিয়াল ইয়ার 2025 সিনাট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রেখো যে 2025 সালের যে আমাদের ফিনান্সিয়াল ইয়ার, সেইখানে এক্সপেন্ডিচার করার কথা বলা হয়েছে যে সরকার সারা বছর জুড়ে খরচ করবে 48.21 লক্ষ কোটি টাকা। 48.21 লক্ষ কোটি টাকা গভর্নমেন্ট খরচ করবে। ঠিক আছে, এবং 2025-এ যে ইনকাম সরকার পাবে সেটা বলা হচ্ছে যে 32.7 লক্ষ কোটি টাকা। 32.7 লক্ষ কোটি টাকা আমাদের ইনকাম হবে, আর খরচ হবে 48.21 লক্ষ কোটি টাকা। তাহলে বুঝতে পারছো যে ইনকাম কম, খরচ বেশি, তার মানে এখানে ফিসকাল ডেফিসিট আসবে। তো ফিসকাল ডেফিসিটকে টার্গেট করা হয়েছে 4.9% অফ জিডিপি। আমাদের যা ইনকাম হবে সেই ইনকামের 4.9% এই দুটোর গ্যাপটাকে রাখার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ ফিসকাল ডেফিসিটকে প্রজেক্ট করা হয়েছে 4.9%। ইট ওয়াজ 5.1% ইন্টারিম বাজেট। ইন্টারিম বাজেটে এটাকে টার্গেট করা হয়েছিল 5.1-এর। হ্যাঁ, এবং এই বাজেটের মাধ্যমে এইম করা হচ্ছে যে আগামী বছর অর্থাৎ নেক্সট যে বাজেট আসবে, সেই বাজেটে যাতে আমাদের ফিসকাল ডেফিসিটের যে মাত্রা সেটা থাকে 4.5%। ওকে, ভেরি গুড। ইনভেস্টমেন্ট রেডি প্রোগ্রামের মাধ্যমে প্লাগ অ্যান্ড প্লে, এটার মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্কস অ্যান্ড ডেভেলপ করা হবে। প্রায় 100টা সিটি বা 100 সিটির কাছাকাছি সিটিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে, অর্থাৎ যেখানে ইনভেস্টমেন্ট রেডি টু প্লাগ অ্যান্ড প্লে। প্লাগ অ্যান্ড প্লে মানে কি, আসো প্লাগ ইন করো অ্যান্ড তোমার কাজ চালু করো। তার মানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার কথা বলা হয়েছে 100টা সিটিতে। 1000খানা আইটিআই কলেজকে আপগ্রেড করা হবে, এবং বলা হয়েছে যে সেখানে আগামী 5 বছরের মধ্যে 1000 আইটিআইকে আপগ্রেড করা হবে, বিভিন্ন হাব তৈরি করে দেওয়া হবে, এবং সেইখান থেকে 1 কোটি যুবক স্কিলড হবে, এবং তাদেরকে বড় বড় ভারতবর্ষের কোম্পানিতে 5 বছরের জন্য এই কাজটা করা হবে। ওকে,
চলো 12-month প্রাইম মিনিস্টার্স ইন্টার্নশিপ উইথ মান্থলি অ্যালাউন্স অফ ₹5,000 উইল বি গিভেন। এবং প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে 12 মাসের কোর্স হবে। সেই 12 মাসের কোর্সে যারা এনরোল করবে তারা 5,000 করে মাসিক এই একটা ভাতা পাবে। প্রভিশন অফ 1.52 লাখ ক্রোর ফর দ্য এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরস। এবং দেখো এগ্রিকালচার এবং অ্যালাইড সেক্টরসের জন্য 1.52 লক্ষ কোটি টাকা খরচ করার কথা বলা হয়েছে। 10,000 বায়ো রিসার্চ সেন্টার্স তৈরি করা হবে এই আগামী 5 বছরের মধ্যে। তারপর বলা হয়েছে যে বাজেট 2024 ফোকাস করা হয়েছে 4টে কাস্টের উপরে, যারা পুয়ার, উইমেন, ইউথ অ্যান্ড ফার্মার্স, এদের উপরে বিশেষ নজর দেওয়া হয়েছে। Union Finance Minister Nirmala Sitharaman in her budget speech has proposed to generate employment for about 4.1 crore youth in the next 5 years. অর্থাৎ বলা হয়েছে যে আগামী 5 বছরের মধ্যে নির্মলা সীতারামনজি তার বাজেটের স্পিচের মধ্যে বলেছেন যে আগামী 5 বছরের মধ্যে 4.1 ক্রোর 4.1 কোটি যুবকের জন্য কর্মসংস্থান তৈরি করবে। ফর দিস দ্য ফিনান্স মিনিস্টার হ্যাজ অ্যালোকেটেড 2 লাখ ক্রোর রুপিস। এবং এর জন্য অর্থমন্ত্রী 2 লক্ষ কোটি টাকা একটা অ্যালোকেশন করেছেন। দ্য ফিনান্স মিনিস্টার অ্যানাউন্সড that phase 4 of the Pradhan Mantri Gram Sadak Yojana will be launched to provide all weather roads to 25,000 rural habitations। অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে চতুর্থ ফেজ সেটাকে শুরু করা হবে এবং তার জন্য কি করা এবং সেটার জন্য কি করা হবে না 25,000 যে গ্রামীণ এলাকা আছে সেই 25,000 গ্রামীণ এলাকায় অল ওয়েদার রোডস তৈরি করা হবে। অর্থাৎ যেখানে কংক্রিট রোড তৈরি করা হবে, পুল তৈরি করা হবে, যাতে বছরের সব সময় সেইখান নিয়ে যাতে ট্রান্সপোর্টেশনের কাজটা চলতে থাকে। ওকে, The finance minister announced that a plan will be made to promote 100 weekly haults। দেখো স্ট্রিট ভেন্ডর যারা রয়েছে বা স্ট্রিট মার্কেট যেটা রয়েছে সেই স্ট্রিট মার্কেটকে বা স্ট্রিট ভেন্ডর্সদেরকে সশক্ত করার জন্য প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম আনা হবে। এবং সেই প্রধানমন্ত্রী স্বনিধি স্কিমের আন্ডারে আগামী 5 বছর ধরে মানে 100টি উইকলি হার্টস প্রমোট করার কথা বলা হয়েছে। The private sector will be given help in every area through government schemes। এবং প্রাইভেট সেক্টরগুলোকে সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে হেল্প করা হবে যাতে তারা প্রসপার করতে পারে। অর্থাৎ স্টার্টআপ এবং এন্টারপ্রেনারশিপের উপরে জোর দেওয়া হচ্ছে। এবং এর জন্য 3.3 লক্ষ কোটি টাকা কিন্তু আমাদের একটা অ্যালোকেশন করার কথা বলা হয়েছে, যেগুলো বিভিন্ন কোম্পানিকে দেওয়া হবে থ্রু ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের মাধ্যমে এই টাকা অর্থাৎ 3.3 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করা হবে প্রাইভেট সেক্টরে। ওকে, টু ইনক্রিজ দ্য রিচ অফ সিডবি মানে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া যেগুলো যেটি রয়েছে সেটি যাতে সকলের আওতায় আসতে পারে, সকলের নাগালে আসতে পারে, সেই জন্য আগামী 3 বছরে এর ব্রাঞ্চের সংখ্যা বাড়ানো হবে। এবং এই বছর 24টি ব্রাঞ্চ ওপেন করার কথা বলা হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু যে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার কতগুলি ব্রাঞ্চ এই বছরে ওপেন করার কথা বলা হয়েছে, দ্যাট ইজ 24। ঠিক আছে, 24টি ব্রাঞ্চ। দ্য গভর্নমেন্ট উইল মেক প্রভিশনস ফর প্রোভাইডিং ইন্টার্নশিপ টু 5 crore youth ইন 500 টপ কোম্পানিজ। অর্থাৎ গভর্নমেন্ট বলেছে যে এটা এনশোর করবে তারা যে তাদেরকে ইন্টার্নশিপ প্রোভাইড করা হবে। 5 কোটি যুবককে ইন্টার্নশিপ প্রোভাইড করা হবে ভারতবর্ষের 500টি বড় বড় কোম্পানিতে। ওকে, আন্ডার দ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, শহরি এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার 1 কোটি পরিবারকে, 1 কোটি দরিদ্র মিডিল ক্লাস পরিবারকে ঘর দেওয়ার কথা বলা হয়েছে এবং তার জন্য 10 লক্ষ কোটি টাকার একটা ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। দিস ইনক্লুডস দ্য ইনভেস্টমেন্ট অফ রুপিস 2.2 লাখ ক্রোর ইন দ্য নেক্সট 5 ইয়ার্স। এবং আগামী 5 বছরের মধ্যে এই জন্য 2.2 লক্ষ কোটি টাকা খরচ করা হবে। ওকে, নাও ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন অ্যানাউন্সড that the credit support for MSME সেকশনে ক্রেডিট সাপোর্ট দেওয়া হবে মুদ্রা লোনের মাধ্যমে। এবং সেই মুদ্রা লোনের যে অ্যামাউন্ট সেটা 10 লক্ষ থেকে বাড়িয়ে 20 লক্ষ করা হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা তরুণ ক্যাটাগরিতে সাকসিড হয়েছে। অর্থাৎ যারা তরুণ ক্যাটাগরিতে এই লোন গ্রহণ করেছিল এবং তারা ব্যবসায় সফল হয়েছিল তাদের জন্য
ট্যাক্সের স্ল্যাবটা 10 লক্ষ থেকে বাড়িয়ে 20 লক্ষ করা হয়েছে। টু অ্যাচিভ সেলফ সাফিসিয়েন্সি ইন পালসেস অ্যান্ড অয়েল সিডস, ডাল এবং অয়েল সিড তৈল বীজের ওপরে ভারতবর্ষের সেলফ সাফিসিয়েন্সির জন্য গভর্নমেন্ট will explain the government will explain then 3 production that storage and marketing, তাদের প্রোডাকশন স্টোরেজ মার্কেটিং এর জন্য যারা ইপিএফও যেগুলো রয়েছে না, তো ইপিএফওস গুলোকে না এটা বলা হয়েছে, পিএফওস গুলোকে এটা বলা হয়েছে যে তোমরা এই জায়গাটাকে দেখো। Okay, presenting the Union Budget 2024 in the Lok Sabha, the Finance Minister said that a strategy is being formulated to achieve self-sufficiency for oil seeds such as mustard, garbanzos, sesame, soybean, sunflower, এই সমস্ত জায়গাতে যাতে সেলফ সাফিসিয়েন্সি আমাদের ভারতে আসতে পারে তাদেরকে বিশেষ নজর দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 3টে এমপ্লয়মেন্ট রিলেটেড স্কিমস চালু করা হবে, 3টে এমপ্লয়মেন্ট রিলেটেড স্কিম চালু করা হবে। সেইখানে তিনি বলেছেন যে তার জন্য না 30 লক্ষ যুবক সেইখানে নতুন জব মার্কেট ক্রিয়েট হবে এবং নতুন জব মার্কেটে 30 লক্ষ যুবক সেখানে প্রবেশ করতে পারবে, হ্যাঁ, এবং তাদের 1 মান্থস প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশন প্রোভাইড করা হবে। ওকে, চলো, অ্যালোকেশন অফ মোর দ্যান 3 লাখ crore রুপিস ফর স্কিমস বেনিফিটিং উইমেন অ্যান্ড গার্লস, এবং মহিলা এবং নারী সশক্তিকরণের জন্য 3 লক্ষ কোটি টাকা খরচ করার কথা এই বাজেটে বলা হয়েছে। More than 100 branches of Indian Post Payment Bank will be set up on North Eastern region. North Eastern region এ উত্তর পূর্ব ভারতে যাতে ব্যাংকের সাথে মানুষের কানেকশন তৈরি হয় সেজন্য আরো 100টি নতুন ব্রাঞ্চেস ওপেন করার কথা বলা হয়েছে এই বাজেটে। বিহারের জন্য 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে রোড প্রজেক্টসের জন্য। বিহারে একটা পাওয়ার 800 ওয়াটের মেগা পাওয়ার প্ল্যান্ট লাগানো হবে, সেটার জন্য আমাদের 21,000 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এবং অন্ধ্রপ্রদেশ, এই বিহার আর অন্ধ্রপ্রদেশের জন্য আজকে এনডিএ সরকার চলছে, এই জন্য এই দুটো রাজ্যকে স্পেশাল বা কিছু অ্যালোকেশন করা হয়েছে। অন্ধ্রপ্রদেশকে তার ক্যাপিটাল রিঅ্যারেঞ্জমেন্টের জন্য, তার ইন্টারনাল ডেভেলপমেন্টের জন্য 15,000 কোটি টাকা দেওয়া হয়েছে। তো মোটামুটি অন্ধ্রপ্রদেশ গেল। বিহারে মনে রেখো বিহারকে মোট 58,900 কোটি টাকা, 58,900 কোটি টাকা কিন্তু বিভিন্নভাবে কেন্দ্র সরকার বিহারকে প্রোভাইড করবে। ওকে, ট্যুরিজম বিহারে এমফাসাইজ করা হবে এই বাজেটে বলা হয়েছে, যার জন্য বিষ্ণুপদ টেম্পল অ্যান্ড মহাবোধি টেম্পলের একটা করিডর স্কিম এখানে তৈরি করা হবে। ট্যুরিজম উইল বি ডেভেলপড ইন নালন্দাতে ট্যুরিজম ডেভেলপ করা হবে। রাজগীর ট্যুরিস্ট সেন্টার কনস্ট্রাক্ট করা হবে বিহারে। এর জন্য 11,000 কোটি টাকার একটা স্যাংশনের কথা বলা হয়েছে। কিসের জন্য? প্রভিশন মেড ফর বিহার ফ্লাড ডিজাস্টার ম্যানেজমেন্ট। বিহারে যে বন্যাগুলো হয় সেই বিহারের বন্যা ম্যানেজমেন্ট করার জন্য 11,000 কোটি টাকার একটা প্রভিশনস দেওয়া হয়েছে। এবং এই সমস্ত কিছু মিলিয়ে টোটাল অফ 58,900 crore rupees has been announced for Bihar. Okay. Now, the government will provide financial assistance for loans up to rupees 10 lakhs for higher education in domestic institutions গুলোতে। দেখো আগের দিন আমরা যেটা পড়েছি সেটাই এখানে ওয়ান লাইনার হিসেবে দেওয়া আছে। সো খুব ইম্পর্ট্যান্ট, এই জায়গাগুলো থেকে এই প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তাই না, আগামী যত পরীক্ষা আসছে সেগুলোতে। তাহলে গভর্নমেন্ট কি করেছে? গভর্নমেন্ট বলেছে যে 10 লক্ষ টাকা পর্যন্ত হায়ার এডুকেশনে লোন দেওয়া হবে যারা ডোমেস্টিক ইনস্টিটিউশনসগুলোতে পড়াশোনা করবে। The finance minister announced that for the space ইকোনমির জন্য, হ্যাঁ, স্পেস ইকোনমির জন্য গভর্নমেন্ট এটাকে পুশ ফরওয়ার্ড করবে যাতে এখানে 5 টাইমস ইনক্রিজ করা যায় আগামী 10 বছরের মধ্যে, ঠিক আছে। এবং এখানে তোমার এখানে অ্যাভেঞ্জার ক্যাপিটাল ফান্ড অফ রুপিস 1,000 crore উইল বি সেট আপ। ওকে, এবং এর জন্য কি করা হবে? একটা ক্যাপিটাল ফান্ড ক্রিয়েট করা হবে যেখানে 1,000 কোটি টাকার একটা ফান্ড সেট আপ করা হবে। প্রজেক্টস ফর ওয়াটার সাপ্লাইয়ের জন্য, সিওয়েজ ট্রিটমেন্টের জন্য এগুলোকে শুরু করা হবে 100টি বড় বড় শহরে। ডেভেলপমেন্ট প্ল্যানস উইল বি লঞ্চড ফর কানেক্টিভিটি ইন 14 বিগ সিটিজ। 14টি বড় শহরে, হ্যাঁ, মানে ডেভেলপমেন্ট প্ল্যানস করা হবে, ঠিক আছে, যেখানে পপুলেশন 30 লক্ষের বেশি আছে সেই সমস্ত জায়গাগুলোতে। আন্ডার প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, হ্যাঁ, সেখানে 2.1 crore আরবান অ্যান্ড মিডিল ক্লাস ফ্যামিলিজ অলরেডি ইউ হ্যাভ ডিসকাসড। আচ্ছা, এনপিএস বাৎসল্য স্কিমের মাধ্যমে
ফিনান্স মিনিস্টার তিনি বলেছেন 2024-এর বাজেটে ফর কন্ট্রিবিউশনস বাই প্যারেন্টস, মানে যে সমস্ত গার্জিয়ান এবং যে সমস্ত প্যারেন্টস বা গার্জিয়ানসরা তাদের মাইনর চাইল্ড এদের কনস্ট্রিবিউশনের জন্য এনপিএস বাৎসল্য স্কিম চালু করবে। ঠিক আছে, বাজেট 2024-25 হ্যাজ অ্যাবলিশ, এখানে খুব ইম্পর্ট্যান্ট, এই বাজেটে অ্যাঞ্জেল ট্যাক্সকে স্টার্টআপস থেকে অ্যাঞ্জেল ট্যাক্সকে অ্যাবলিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে 1000 পরিবারকে মাসে 300 ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি দেওয়া হবে। সোলার সিস্টেমের কিন্তু এই বিষয়টা, এটা হচ্ছে সোলার সিস্টেম। এখানে গভর্নমেন্ট কিছু পে করবে, পাবলিক কিছু পে করবে, করে সোলার প্ল্যান্ট ইউজ করবে, এবং যেখান থেকে যে বিদ্যুৎটা তৈরি হবে সেখানে হিসাব করে দেখা যাবে যে 300 ইউনিট বিদ্যুৎ প্রত্যেক মাসে ফ্রি পাওয়া যাবে। চলো, অ্যাকর্ডিং টু বাজেট 2024 গরিব কল্যাণ যোজনা হ্যাজ বিন এক্সটেন্ডেড ফর 5 ইয়ার্স। এই বাজেট অনুযায়ী গরিব কল্যাণ যোজনা যেটা রয়েছে, যেটা যে রেশনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে না, এইটাকে না আরও 5 বছর এক্সটেন্ড করা হবে। প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযান এবং প্রধানমন্ত্রী জনজাতি উপজাতি যেগুলো রয়েছে না, তাদের গ্রামের উন্নয়নের জন্য 63,000 সেই সমস্ত ভিলেজকে বেছে নেওয়া হবে যেখানে ট্রাইবাল পিপলরা বাস করে। ঠিক আছে, অফ ট্রাভেল পিপল, আচ্ছা এখানে ট্রাভেল নয়, এটা ট্রাইবাল হবে। হ্যাঁ, ট্রাইবাল পিপল লিভ, যেখানে 5 কোটি উপজাতি মানুষ যেখানে বসবাস করে, সেরকম 63,000 গ্রাম বেছে নেওয়া হবে প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযানের স্কিমের মাধ্যমে। এইখানে না ই কমার্সের ওপরে টিডিএস এর রেটটাকে কমানো হয়েছে 0.1%। আগে কত ছিল? 1% ছিল, 1% থেকে কমিয়ে 0.1% করা হয়েছে। ওকে, ই কমার্স বলতে দেখো যে সমস্ত এই যে আমরা অ্যাডোব ফটোশপ ইউজ করি, তারপরে মনে করো যে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলো রয়েছে, তাই না, ইউটিউব রয়েছে, গুগল অ্যাডসেন্স রয়েছে, এই যে ই কমার্স যে বিদেশি কোম্পানিগুলো রয়েছে, তাদের টিডিএস রেটটাকে কমানো হয়েছে। 1% ছিল, এখন 0.1% করা হয়েছে। কেন? কারণ তারা যত এখানে আসবে, তারা যত এখানে ইনভেস্টমেন্ট করবে, তত কি হবে না, দেশের উন্নতি হবে আর কি। জনবিশ্বাস বিল 2.0 এখানে লঞ্চ করা হবে গভর্নমেন্ট বলেছে, এবং যার মাধ্যমে ইজ অফ ডুইং বিজনেসটা সরল হবে। কারণ ইজ অফ ডুইং বিজনেস যত সরল হবে, ততই ভারতবর্ষে ইনভেস্টমেন্ট তত বাড়বে এবং ইকোনমিটার মধ্যে একটা বুস্ট দেখা যাবে। তো জনবিশ্বাস বিল 2.0 ইন্ট্রোডিউস করা হবে। ওকে, তো এই ছিল মোটামুটি তোমাদের বাজেট সম্পর্কে ওভারঅল ধারণা। বাজেটে এর বাইরে আর কিছু প্রশ্ন জিজ্ঞেস করা নেই, যা কিছু আছে এর মধ্যে থেকেই হবে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই।